আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে অংশীদারি ব্যবসার হিসাব। এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। ঢাকা বোর্ড 2025 সালে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। আমি পূর্বে প্রথম যে সৃজনশীল প্রশ্ন ছিল এই অধ্যায়ের সেটি সমাধান করে দিয়েছি। আজকে আমরা 4 নাম্বার যে সৃজনশীল প্রশ্ন ছিল অংশীদারি ব্যবসায়ের ঢাকা বোর্ড থেকে আসা, সেটি এখন আপনাদেরকে সমাধান করে দেব। সকলে প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব। দেখেন, এখানে আমাদেরকে 4 নাম্বার সৃজনশীল প্রশ্ন বলছে যে এ বি ও সি একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। এই প্রশ্নটি তো সকলে প্রশ্নটি সাথে রাখেন। এটি প্রশ্ন সাথে রাখলে আপনাদের জন্য বুঝতে কি হবে, সহজ হবে। দেখেন, প্রশ্নটি আমাদেরকে বলছে এ বি ও সি একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার 2024 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের ছিল যথাক্রমে 90,000 টাকা, 80,000 টাকা ও 60,000 টাকা। সি তার দায়িত্ব পালনের জন্য মাসিক 2,000 টাকা করে বেতন পাবেন। 2024 সালের 1 জানুয়ারি তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ। এখানে বলছে এ ক্রেডিট উদ্বৃত্ত 9,000 টাকা, বি ডেবিট উদ্বৃত্ত 2,000 টাকা এবং সি এর ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে 5,000 টাকা। এরপরে বলছে মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। বছরে এ বি ও সি যথাক্রমে 25,000 টাকা, 20,000 টাকা ও 15,000 টাকা উত্তোলন করেন। বলছে যে কারবারের লাভের 50,000 টাকা পর্যন্ত অংশীদারদের মধ্যে মূলধন অনুপাতে বণ্টিত হবে এবং অবশিষ্ট অংশ এ পাবে 60%, বি পাবে 20%, সি পাবে 20% করে পাবে। অর্থাৎ এখানে আমাদেরকে যে বিষয়টি বলছে সেটি হচ্ছে তাদের কারবারের লাভের পরিমাণ 50,000 টাকা পর্যন্ত অংশীদারদের মধ্যে মূলধন অনুপাতে বণ্টিত হবে। অর্থাৎ 50,000 টাকা যে মুনাফা হবে সেটা আলাদাভাবে মূলধন অনুযায়ী বণ্টিত হবে। এরপরে বলছে অবশিষ্ট অংশ, অর্থাৎ যতটুকু মুনাফা বাকি থাকবে, ধরেন 1 লক্ষ টাকা মুনাফা হবে, এখান থেকে 50,000 টাকা মূলধন অনুযায়ী ভাগ হবে। এরপরে বাকি যে 50,000 টাকা থাকবে সেটা এখানে বলে দিছে যে এ পাবে 60%, বি হচ্ছে 20% এবং সি বলছে 20% করে পাবেন। অর্থাৎ সকলে দুইজনে 20% পাবে, একজনে 60% পাবে। এরপরে বলছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট লাভ ছিল 1,40,000 টাকায় উপনীত হয়। এরপরে দেখেন আপনাদেরকে এখানে ক নম্বরে বলছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। খ নম্বরে বলছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। গ নম্বরে বলছে অংশীদারদের চলতি হিসাব তৈরি করো। এই ছিল প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি কি করব, সমাধান করে দেব আর বিস্তারিত প্রশ্নটি আলোচনা করব। তো দেখেন, এখানে ক নম্বর আমাদেরকে বলছে যে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। তো আমাদের এখানে প্রথম অংশীদার হচ্ছে এ। তো আমরা এর এখানে টাকাটা বসাবো। এ কত টাকা উত্তোলন করে, দেখেন এখানে প্রশ্নের ভিতরে বলছে যে বছরে এ বি ও সি যথাক্রমে 25,000 টাকা, 20,000 টাকা ও 15,000 টাকা করে উত্তোলন করে। দেখেন পুরো বছর ধরে। তাহলে আমাদের এখানে এ করে কত হাজার টাকা, 25,000 টাকা, সেজন্য আমরা এখানে 25,000 টাকা বসাবো। এরপরে বলছে যে তাদের উত্তোলন এবং মূলধনের উপর সুদ ধরতে হবে 10%। এখন একটা জিনিস ভালো করে মনে রাখেন, যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সারা বছর ধরে উত্তোলন করে অথবা 1 বছরে মোট উত্তোলন করে অথবা বার্ষিক উত্তোলন, এই প্রশ্নে এগুলো যদি বলা থাকে, আপনি সবসময় উত্তোলনের উপরে 6 মাসের কি করবেন, সুদ ধার্য করবেন। তো আমরা এখানে 6 দিয়ে গুণ করব, 12 দ্বারা ভাগ করব, কারণ এখানে যেহেতু বলা হচ্ছে যে পুরো 1 বছরে তারা কি করছে, এই টাকাটা উত্তোলন করছে 25,000 টাকা। এরপরে আমাদের দেখেন বি কি করছে, 20,000 টাকা উত্তোলন করছে পুরো 1 বছরে, এটার উপরে 10% করবেন। এরপর আমরা এখানে 6 দিয়ে গুণ করব, 12 দ্বারা ভাগ করব। এরপর আমাদের সি উত্তোলন করে 15,000 টাকা, আমরা এখানে 10% করব। এরপরে আমাদের এখানে 6 দিয়ে গুণ করতে হবে, 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা এখানে সি এরটাও পেয়ে যাব। কারণ হচ্ছে 1 বছর উত্তোলন বলতে আমরা মাঝামাঝি সময় কি দেব, উত্তোলনের সুদটা দিয়ে থাকবো। কারণ ব্যবসা প্রতিষ্ঠানে যেদিন ইনভেস্ট করে সেদিন তো সাথে সাথে আর উত্তোলন করে না, তো সেজন্য আমরা এটাকে মাঝামাঝি সময় হিসেবে ধরে নিই। আর যদি তারিখ বলা থাকে তখন তারিখ অনুযায়ী আপনাদেরকে কি করতে হবে, এখানে সুদ ধরতে হবে। তো 25,000 টাকা, দেখেন 25,000 টাকার উপর আপনি 10% করবেন, এরপর এখানে 6 দিয়ে গুণ করবেন, 12 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনাদের এখানে কত আসে, দেখেন 6 দিয়ে গুণ 12 দ্বারা ভাগ, তাহলে আসবে আমাদের 1,250 টাকা। এটি আমরা এখানে বসাবো।
এরপরে 20,000 টাকার উপরে 10% করলে হবে 2,000 টাকা। এটাকে 6 দিয়ে গুণ 12 দ্বারা ভাগ করলে হবে এখানে 1,000 টাকা। এরপরে এটাকে যদি আমরা করি তাহলে এখানে আসবে 1500 টাকা। এটাকে 6 দিয়ে গুণ 12 দ্বারা ভাগ করলে আসবে 750 টাকা। এই সবগুলো আপনি কি করবেন, এখানে যোগ করবেন। তো যোগ করলে আপনাদের এখানে কত আসে দেখেন, যোগ করলে আপনাদের এখানে আসবে 3,000 টাকা। এই 3,000 টাকা হচ্ছে তাদের উত্তোলনের সুদের পরিমাণ। তো দেখেন, আশা করি আপনারা এখানে ক নম্বর সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিব। এখানে খ নম্বর আমাদেরকে বলছে যে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। তো অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব যখন আমরা করতে যাব তখন আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে, অবশ্যই এটি আমরা এখানে লিখে নিব ABC অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। কথাগুলো লিখে নেবেন। এরপর এখানে আপনারা অবশ্যই দুইটি পক্ষ করবেন, একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। যখনই আপনারা এই লাভ লোকসান আবন্টন হিসাব করতে যাবেন তখন আপনারা অবশ্যই মনে রাখবেন লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে অংশীদারি ব্যবসার যত প্রকার ব্যয় আছে সকল ব্যয় এখানে চলে আসবে, আর যত প্রকার আয় থাকবে সকল আয় চলে যাবে আমাদের ক্রেডিট পাশে। এই বিষয়টি একটু ভালো করে মনে রাখেন। এখন প্রশ্ন হচ্ছে এটি যখন আমরা করতে যাব তখন আমরা কি নিয়ে প্রশ্নটি অর্থাৎ অঙ্কটি শুরু করব। আপনারা সবসময় মনে রাখেন লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে আপনাদের প্রশ্নে একটি নিট মুনাফা অথবা নিট লাভ দেওয়া থাকবে, সেটি নিয়ে অঙ্কটি আপনাদেরকে শুরু করতে হবে। ঠিক আজকের অঙ্কের ভিতরে আপনারা দেখবেন এখানে বলা হচ্ছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট লাভ 1,40,000 টাকায় উপনীত হয়। এই যে নিট লাভ দেওয়া আছে এটি নিয়ে আপনাকে অঙ্কটি শুরু করতে হবে। আর এটি যেহেতু লাভ তার মানে অবশ্যই এটি ক্রেডিট পাশে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব নিট লাভ। এই নিট লাভ আমরা এখানে লিখে নিব 1,40,000 টাকা। আচ্ছা, এরপরে আপনারা যে কাজটি করবেন আপনারা এখানে লিখে নেবেন অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের কি হিসাব লিখে নেবেন, চলতি হিসাব নামে এখানে একটা হেডিং করবেন। এই হেডিংটা সেম আপনি ডেবিট পাশে করে নেবেন, অংশীদারদের চলতি হিসাব। এই হেডিংটা আপনি সেম কি করবেন, এখানে চলতি হিসাব কেন লিখছি আমি, কারণ আমাদেরকে সৃজনশীল প্রশ্নের গ নম্বরে বলছে যে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে, সেজন্য এখানেও চলতি হিসাব হবে, এখানেও চলতি হিসাব হয়ে যাবে। এখন দেখেন, আমরা একটু আগে বলছিলাম যে আমাদের যত প্রকার ব্যয় থাকবে সকল প্রকার ব্যয় কোন দিকে আসবে, ডেবিট দিকে আসবে। এবার আসেন, প্রথম কাজ হচ্ছে কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি সে মূলধন দেয় তাহলে প্রতিষ্ঠান তাকে মূলধনের উপর একটা সুদ দেয়, এটা প্রতিষ্ঠানের ব্যয়। আরেকটা জিনিস মনে রাখেন, লাভ লোকসান আবন্টন হিসাব কিন্তু প্রতিষ্ঠান করে, তো প্রতিষ্ঠানের যেগুলো ব্যয় সেগুলো সে এখানে নিয়ে আসবে। তো অংশীদারে কেউ যদি মূলধন দেয় তাহলে এটার উপরে কি করবে, তাকে সুদ দেবে। আর প্রতিষ্ঠান যদি সুদ দেয় তাহলে প্রতিষ্ঠানের জন্য এটা কি হবে, ব্যয় হবে। সেজন্য মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটি ডেবিট দিকে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব মূলধনের সুদ। এটি লেখার পরে আপনি এখানে কি করবেন, লিখবেন এ, এরপরে লিখবেন বি, এরপরে সি। তিনজনের মূলধনের সুদটা আপনাকে এখানে বের করে দেখাতে হবে। তো আমাদের এখানে অবশ্যই পরীক্ষার খাতায় আমাদেরকে দেখাতে হবে গণনা কার্য। এই গণনা কার্যটা আমাদেরকে দেখাতে হবে। 1 নম্বর গণনা কার্য হচ্ছে মূলধনের সুদ। তো আমরা এখানে লিখে নিব মূলধনের সুদ। তো এখানে প্রথম হচ্ছে আমাদের এ ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন দেয় কত, ব্যবসায় প্রতিষ্ঠানে সে মূলধন দেয় 90,000 টাকা। এই 90,000 টাকার উপরে প্রশ্নে বলছে যে মূলধনের উপরে 10% সুদ, তাহলে আমাদের এখানে আসবে 9,000 টাকা। আর এখানে যেহেতু আমরা 2024 সালে 1 জানুয়ারি তারিখে তারা যেহেতু মূলধন দিয়েছে তার মানে 1 বছরের মূলধনের সুদ হবে। এরপরে বি ব্যবসায় প্রতিষ্ঠানে দেয় 80,000 টাকা, তার মূলধনের সুদ হচ্ছে 10%। তো আমরা এখানে করলে আসবে আমাদের 8,000 টাকা। এরপরে সি ব্যবসায় প্রতিষ্ঠানে দেয় কত, 60,000 টাকা। হ্যাঁ, 60,000 টাকা দেয়, তার উপরে 10% করলে আমরা এখানে পাবো 6,000 টাকা। তাহলে তাদের তিনজনের মূলধনের সুদের পরিমাণটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমরা এখানে বসাবো 9,000 টাকা, তারপর হচ্ছে আমাদের এখানে 8,000 টাকা, এরপর আমাদের এখানে হচ্ছে 6,000 টাকা। তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন,
17,000 23,000 টাকা আসবে, 23,000 টাকা এখানে চলে আসবে। এরপরে দেখেন আপনাদের এখানে কি আছে ব্যয়। ব্যয়ের ভিতরে দেখেন যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে তাহলে প্রতিষ্ঠান তাকে একটি বেতন দেয়, বেতন প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়। তো আজকের অঙ্কে এখানে আমাদেরকে বলছে সি তার দায়িত্ব পালনের জন্য মাসিক 2,000 টাকা করে বেতন পাবে। তো আমরা এখানে লিখে নিব সি এর চলতি হিসাব, সি এর চলতি হিসাব, এটি আপনি এখানে লিখে নেবেন। কেন সি এর চলতি হিসাব কথাটা এখানে লিখে নিব, কারণ যেহেতু একজনই মাত্র কি পায়, বেতন পায়। তো আমরা এখানে লিখে নিব বেতন। তো সে প্রতি মাসে কিন্তু 2,000 টাকা করে পায়, তাহলে আমরা অঙ্ক করি 1 বছরের জন্য, তাহলে আমাদের এখানে আসবে 24,000 টাকা। এটা ভিতরে দেখালেও হয়, এটা কোনো সমস্যা নেই। এরপরে দেখেন যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঋণ দেয় তাহলে প্রতিষ্ঠান ঋণের উপর তাকে একটা সুদ দেয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আজকের অঙ্কে ঋণ নেই, সেজন্য আমাদের এখানে আর কোনো ব্যয় নেই। এরপরে দেখেন আপনাদের আর কোনো ব্যয় আছে কিনা। আমরা এই অঙ্কের ভিতরে আর কোনো ব্যয় এখানে পাচ্ছি না, সেজন্য আমরা এখানে এই দুইটি জিনিস পেয়েছি। এখন খেয়াল করেন, আমি একটা জিনিস ভুল করছি, যেটা সাথে সাথে করা উচিত ছিল। মনে রাখবেন, মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য যদি ব্যয় হয় তাহলে উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য কি হবে, আয় হবে। সেজন্য মূলধনের সুদ যাবে ডেবিট পাশে, উত্তোলনের সুদ যাবে কি ক্রেডিট পাশে। তো আমরা এখানে লিখে নিব উত্তোলনের সুদ ক্রেডিট পাশে। এটা সাথে সাথে করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য অঙ্কটি বুঝতে সহজ হয়। প্রতিটি অঙ্কে কিন্তু আমি সাথে সাথে করছিলাম, এখন একটু ভুলে গেছিলাম। দেখেন এখানে আমাদের এ বি সি, তো ক নাম্বারে কিন্তু আমরা এর পেয়েছিলাম 1250 টাকা, বি এর আমরা উত্তোলনের পরিমাণ পেয়েছিলাম কত, 1,000 টাকা, এবং সি এর পেয়েছিলাম আমরা 750 টাকা। সবগুলো যোগ করে আমরা পেয়েছিলাম উত্তোলনের সুদ কত, 3,000 টাকা। দেখেন আমাদের এটি উত্তোলনের সুদ হচ্ছে আয়। এরপরে যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করে, এটা প্রতিষ্ঠানের জন্য আয়, মানে প্রতিষ্ঠানের জন্য আয় হবে। তো এখানে আমরা দেখেন পণ্য উত্তোলন এখানে কেউ করে নাই, সেজন্য এটাকে ক্রেডিট পাশে আমরা নিয়ে আসতে পারবো না, কোনো কিছু নেই এখানে আর। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা টোটাল এই টাকাগুলোকে কি করব, যোগ করব। যেদিকের টাকা বেশি সেদিকের টাকাটাকে আমরা যোগ করব। তো সেম কাজটা আমরা এখানে করব। তো দেখেন সবগুলো যোগ করলে আমাদের এখানে হবে 1,43,000 টাকা। এই 1,43,000 টাকাটাকে আমরা কি করব, এখানে ডেবিট পাশে নিয়ে আসব। এরপরে আমরা এখানে কি করব, এটাকে ক্লোজ করব, সেম কাজ যেটা করছি। এখন এই টোটাল আয় থেকে আমরা ব্যয়গুলো বিয়োগ করে ফেলব। তাহলে আমাদের 1,43,000 টাকা বিয়োগ করব আমরা এখানে কত হাজার টাকা, 24,000 টাকা বিয়োগ 23,000 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 96,000 টাকা। এই যে 96,000 টাকা আসছে, এটি হচ্ছে আমাদের জন্য বন্টনযোগ্য মুনাফা, অর্থাৎ এটা তিনজনের মাঝে আমরা কি করব, বন্টন করে দেব। তো যেহেতু আমরা মুনাফাটা বন্টন করে দেব, সেজন্য লিখব অংশীদারদের চলতি হিসাব। প্রথমে লিখে নেবেন এখানে অংশীদারদের চলতি হিসাব, কথাটা এখানে লিখে নেবেন, অঙ্কটি সহজ। এরপরে লিখবেন মুনাফার অংশ, মুনাফার অংশ। সবাই আমাকে কমেন্ট করে বলতেছে যে রাজশাহী বোর্ড যেটি আছে, রাজশাহী বোর্ডের অঙ্কটা সমাধান করে দিতে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি সেটি সমাধান করে দেব, এখানে আর এই ডাকতি দেওয়ার দরকার নেই। দেখেন এখন আমরা এ এর মুনাফার অংশ বের করব, বি এর মুনাফার অংশ বের করব এবং সি এর মুনাফার অংশ বের করব। এটি বের করতে গেলে একটু আমাদেরকে ঠান্ডা মাথায় করতে হবে। তো দেখেন এখানে আমরা গণনা কার্য 2 দেখব এখন। তো 2 এর ক্ষেত্রে এখানে খেয়াল করেন একটু ভালোভাবে, এখানে 2 লিখবেন, আপনি মুনাফার অংশ লিখে নেবেন, মুনাফার অংশ। তো এখানে আমাদের প্রথমে একটা জিনিস বলছে মুনাফার ব্যাপারে। দেখেন এখানে মুনাফার ব্যাপারে একদম শেষে প্রশ্ন বলছে কারবারের লাভের 50,000 টাকা পর্যন্ত অংশীদারদের মধ্যে মূলধন অনুপাতে বণ্টিত হবে। এখন দেখেন মূলধনের অনুপাতটা আপনাকে এখানে বের করতে হবে। এখানে আমাদের টোটাল 96,000 টাকা হচ্ছে কি মুনাফা। এখন এই মুনাফার 96,000 টাকার মুনাফার ভিতরে ধরেন এখানে আপনাকে বলছে 96,000 টাকা টোটাল মুনাফা হয়েছে। এখন এখানে 50,000 টাকা যেটা আছে এটা মূলধন অনুযায়ী ভাগ করবেন। কি অনুযায়ী? এই 50,000 টাকা মূলধন অনুযায়ী করতে হবে আপনাকে, মূলধন অনুপাতে। মূলধন অনুপাতে এটাকে আপনাকে ভাগ করতে হবে 50,000 টাকা। আর এখানে যে আমাদের টোটাল 50,000 টাকা থেকে যে আমরা বিয়োগ করছিলাম কত হাজার টাকা আসে আমাদের এখানে 46,000 টাকা। এই 46,000 টাকা বলছে অবশিষ্ট টাকা,
এ পাবে এখান থেকে 60%, বি পাবে এখান থেকে 20%, সি পাবে 20%, অর্থাৎ তারা 60%, 20% এবং 20% তিনজন এখান থেকে পাবে। আর এই 50,000 টাকা মূলধন অনুপাতে আমাকে কি করতে হবে, তাদের ভিতরে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এটার মূলধনের অনুপাতটা বের করতে হবে, তারপরে 50,000 টাকা ভাগ করে দিতে হবে। দেখেন খুবই কঠিন একটি কাজ এখানে, এই কাজে অনেকে ভুল করে। তো দেখেন আমরা এখানে প্রথমে যে কাজটি করবো, আমাদের এখানে আপনি প্রথমে যেটি করবেন, মূলধনের অনুপাতটা বের করে নেবেন, মূলধনের অনুপাত। তো দেখেন মূলধনের অনুপাত বের করবো আমরা প্রথমে, তিনজন অংশীদার কত করে দিয়েছিল সেটি। আমাদের এ দিয়েছিল 90,000 টাকা, বি দিয়েছিল 80,000 টাকা এবং সি দিয়েছিল 60,000 টাকা। দেখছেন তিনজনের আমরা মূলধনের টাকাটা লিখে ফেলছি। মূলধন থেকে অনুপাত কিভাবে বের করে, এখন দেখেন এখানে 60-এর সাথে কয়টি শূন্য আছে, পিছন থেকে আসবেন, 60-এর সাথে 4টি শূন্য আছে, 4টি শূন্য কাটা দেবেন, এখান থেকে 4টি শূন্য কাটা দেবেন, এখান থেকে আপনি 4টি শূন্য কাটা দিবেন। তাহলে এখানে থাকে আমাদের 9, এরপরে হচ্ছে আমাদের এখানে আসবে 8, এখানে আসবে আমাদের 6। এই যে আপনি মূলধন অনুপাতটা বের করে ফেলছেন, এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই মুনাফার অংশটুকু বের করতে হবে। তো দেখেন এখানে আমাদের 50,000 টাকার উপরে যদি আমরা এখানে তাদের প্রথমে 50,000 টাকা মূলধন অনুপাতে ভাগ করে দিব, তো আমাদের এর অনুপাত কত পেয়েছি আমরা এখানে 9, তাদের তিনজনের অনুপাতের যোগফল দ্বারা আপনারা এখানে কি করবেন, ভাগ করে ফেলবেন। তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন, এখানে আমাদের আসবে 50,000 টাকা, এটাকে 9 দিয়ে গুণ বার, আমাদের এখানে আছে কত, 23 দ্বারা ভাগ করবেন। তাহলে আপনাদের এখানে আসবে 19,565 টাকা আসবে, 0.2 থেকে নেওয়া যাবে না। এরপরে দেখেন বিটা বের করবেন, এই 50,000 টাকা আমরা এখানে বসাবো, এরপরে তার উপরে আমরা এখানে বি এর অনুপাত কত, 8, এটাকে আমরা 23 দ্বারা আবার ভাগ করব, তাদের অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। তাহলে 50,000 টাকা গুণ করব 8 দ্বারা, ভাগ করব কত দ্বারা, 23 দ্বারা। তাহলে আমাদের এখানে আসবে 17,391 টাকা, 17,391 টাকা। এটি হচ্ছে আমাদের বি এর। এরপর আমরা এখানে সি এরটা বের করে নিব। তো 50,000 টাকার উপরে আমরা কি করব, এখানে আমরা 6 দ্বারা গুণ করব বা 23 দ্বারা ভাগ করব, 23 দ্বারা ভাগ করব। তাহলে আপনার 50,000 টাকাকে কি করবেন, 6 দিয়ে গুণ 12 দ্বারা, এখানে 23 দ্বারা ভাগ, 12 আসতেছে বারবার। এরপরে দেখেন এখানে 13,000 কত আসে, 13,000 এখানে 44 টাকা আসবে, অর্থাৎ 13,044 টাকা। এটি হচ্ছে আপনাদের কি সি পাবে। আগে দেখেন ভালো করে এই জিনিসটি বুঝেন, আমরা এখানে প্রথমে 50,000 টাকা মূলধন অনুপাতে ভাগ করে দিছি। এখন আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, যে এখানে মূলধন অনুপাত তো বের করা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের এখানে দেখেন এ পাই কত, এ পেয়েছিল এখানে আমাদের 19,565 টাকা, এটার সাথে তার যে 60% আছে সেটি এখানে যোগ হবে। এরপর আমরা এখানে বি পাই কত, এখানে 17,391 টাকা, এটার সাথে সে 20% যোগ হবে। এরপরে আমাদের সি পাবে এখানে 13,044 টাকা, এটার সাথে তার 20% যোগ হবে। দেখেন আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি। এখন টোটাল মুনাফার অংশ ছিল কত, আমাদের টোটাল মুনাফা ছিল আমাদের 96,000 টাকা। এটা থেকে যদি 50,000 টাকা আমরা মূলধন অনুপাতে ভাগ করে দিই, তাহলে আমাদের এখানে থাকবে আর কত, 46,000 টাকা। এখন এই 46,000 টাকা আমাদের এ পাবে 60%, বি পাবে 20%, সি পাবে 20%। তো আমরা এখানে যে কাজটি করব, দেখেন আমরা এখানে প্রথমে এরটা বের করব, 46,000 টাকার উপরে এর হচ্ছে 60%। এটা যদি করি তাহলে আমাদের এখানে কত আসে, 46,000 টাকা 60%, তাহলে আমাদের এখানে আসবে 27,600 টাকা। তাহলে আমরা এরটা পেয়েছি। এরপর আমরা এখানে বিটা বের করব। তো 46,000, এটার উপর আমরা বি হচ্ছে 20% পাই, বি পাবে কত, 20%। প্রশ্ন সাথে রাখলে আশা করি এটি বুঝতে পারবেন, প্রশ্ন সাথে রাখেন আপনারা। তাহলে 20% যদি আমরা করি, তাহলে আমাদের এখানে আসবে 9,200 টাকা। সেম আমাদের যদি সি এরটা করি, তাহলে 46,000 টাকার উপরে আমাদের সি এ পাবে কত, 20%। তাহলে সেমই তো আসবে, যে আমাদের 9,200 টাকা।
এখন দেখেন আমাদের এ পায় কত ২৭,৬০০। তারপর আমাদের বি পায় কত, বি পাবে এখানে ৯,২০০ এবং সিও পাবে ৯,২০০। তাহলে আপনি যদি এখন খেয়াল করেন আমরা এইভাবে বের করে নিলাম। এখন আমরা যদি টোটাল যোগ করে ফেলি, কি করে ফেলি, যোগ করে ফেলি, তাহলে আমরা এখানে এর মুনাফার অংশটুকু পেয়ে যাব, তারপরে বি এরটাও পেয়ে যাব, সি এরটাও পেয়ে যাব। তো দেখেন এখানে ১৯,৫৬৫ টাকা যোগ ২৭,৬০০ টাকা। তাহলে যদি আপনি যোগ করেন, দেখেন এই দুইটা যদি যোগ করেন আপনাদের এখানে এর ফলাফলটা কত আসে, ৪৭,১৬৫ টাকা। আশা করি বুঝতে পারছেন এটি। এরপরে যদি আপনি এই দুইটি যোগ করেন, বিয়েরটা ১৭,৩৯১ টাকা যোগ ৯,২০০ টাকা, যোগ করলে আপনাদের এখানে আসবে ২৬,৫৯১ টাকা। এরপর আপনি যদি সি এরটা করেন ১৩,০৪৪ টাকা যোগ আপনি করবেন ৯,২০০ টাকা, তাহলে আপনাদের এখানে আসবে ২২,২৪৪ টাকা। এই সবগুলো যোগ করলে দেখবেন যে আপনাদের এখানে ৯৬,০০০ টাকা আসবে। কাজটা খুবই জটিল ছিল, একটু সময়ের ব্যাপার। তো আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পারছেন ভালোভাবে। এখানের খ নাম্বারটি ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দিব। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে গ নাম্বার আমাদেরকে বলছে যে অংশীদারদের চলতি হিসাব তৈরি করো। তো অংশীদারদের চলতি হিসাব বা অংশীদারদের মূলধন হিসাব করতে গেলে ঘর সেমই থাকে, আমাদের ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ থাকবে। এরপরে তারিখ বিবরণ, আমাদের তিনজন অংশীদার এ বি সি, তাদের এখানে নাম লিখে নিব। এরপরে আবার তারিখ বিবরণ, এর টাকা, বি এর টাকা, সি এর টাকা, এভাবে ঘর করে নেবেন। তারপর আপনি যে কাজটি করবেন, যেহেতু আমরা এখানে চলতি হিসাব করি, তাহলে মনে রাখেন একটা জিনিস, চলতি হিসাব করার সময় অংশীদারদের মূলধন হিসাব আসবে না, চলতি হিসাবের উদ্বৃত্ত নিয়ে অঙ্ক করতে হবে, যদি চলতি হিসাবের উদ্বৃত্ত প্রশ্নে থাকে। আর যদি না থাকে তাহলে তো আনার কোনো সুযোগ নেই। কিন্তু মূলধনের টাকাটা কখনোই এখানে চলতি হিসাবের ভিতরে আসবে না। আবার মূলধন হিসাব করতে গেলে চলতি হিসাবের টাকা আসবে না, শুধু মূলধনের টাকাটা আসবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আজকের অঙ্কে কিন্তু আমাদের এখানে যে চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে, তো চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে, এর হচ্ছে ক্রেডিট পাশে কত, ৯,০০০ টাকা। তো আমরা এখানে প্রথমে লিখে নিব যে এখানে যেহেতু ২০২৪ সাল দেওয়া আছে, তো আমরা ২০২৪ সালের জানুয়ারির ১ তারিখ এখানে লিখে নিব। এখানে লিখে নিব আমরা ব্যালেন্স, যেহেতু এটা পূর্ববর্তী বছরের উদ্বৃত্ত, তো আমরা এখানে লিখে নিব ব্যালেন্স বি/ডি। আমাদের এর টাকা দেওয়া আছে ক্রেডিট পাশে ৯,০০০ টাকা, এটি আমরা এখানে লিখে নিব। এরপর আমাদের দেখেন তো আর কার টাকা ক্রেডিট পাশে দেওয়া আছে, সি এর টাকাটা ক্রেডিট পাশে দেওয়া আছে, তো সি এর ঘরে আমরা ৫,০০০ টাকা লিখে নিব। একটু ভালো করে এই জিনিসটি বুঝতে হবে, যে পাশে টাকা তার সে ঘরে লিখে নেবেন। এখানে ৫,০০০ টাকা দেখেন। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে ডেবিট পাশে দেওয়া আছে বি এর টাকা, ডেবিট উদ্বৃত্ত, তো আমরা এখানে লিখে নিব তার টাকাটা ডেবিট পাশে নিয়ে আসব। তো আমরা এখানে লিখে নিব জানুয়ারির ১ তারিখ, এখানে লিখব ব্যালেন্স বি/ডি, এটি আপনি এখানে লিখে নেবেন। তো বি এর টাকা হচ্ছে কত হাজার টাকা, বি এর টাকা হচ্ছে আমাদের ২,০০০ টাকা, এটি আমরা ২,০০০ টাকা বিয়ের ঘরে লিখে নিব। দেখেন আমাদের উদ্বৃত্ত বসানি শেষ। এরপরে আমাদের যে অংশীদাররা যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে, সেই উত্তোলনটা আপনি অবশ্যই ডেবিট পাশে নিয়ে আসবেন। দেখেন মূলধন কিন্তু আসবে না, মূলধন আসলে আমরা মূলধনকে ক্রেডিট পাশে নিয়ে থাকি, আর উত্তোলন ডেবিট পাশে চলে আসবে। যেহেতু আমরা অংশীদারদের চলতি হিসাব করি, তার মানে মূলধন আসবে না, কিন্তু উত্তোলনটা ঠিকই চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব এটাকে উত্তোলন সবসময় ডেবিট দিকে যাবে, লিখে নিব ৩১ ডিসেম্বর, আর এখানে লিখে নিব নগদ উত্তোলন। কি উত্তোলন, নগদ উত্তোলন, এটি আমরা এখানে লিখে নিব। এখন দেখেন নগদ উত্তোলনের পরিমাণ আমাদের ছিল, এর ছিল ২৫,০০০ টাকা, বি এর ছিল আমাদের এখানে ২০,০০০ টাকা, এবং সি এর ছিল আমাদের ১৫,০০০ টাকা। এটি আমরা এখানে বসাবো, তিনজনের টাকাটা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে দেখেন আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব করছি, এবার আমাদের ওইখানে যেতে হবে। একটু আগে খ নাম্বার আমি আপনাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাবটা করেছি, দেখিয়ে দিয়েছি। তো এখানে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে যে ডেবিট দিকের আইটেম কি কি ছিল, মূলধনের সুদ ছিল, বেতন ছিল, আবার মুনাফার অংশ ছিল, এগুলো চলে যাবে এখন এখানে ডেবিট পাশে। আবার লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট পাশে যে উত্তোলনের সুদ ছিল, সেটি চলে আসবে আমাদের এখানে ডেবিট পাশে। তবে মনে রাখতে হবে ঋণের সুদ এবং নিট মুনাফা, এই দুইটি জিনিস কখনোই চলতি হিসাব বা মূলধন হিসাব করার সময় আসবে না, এই জিনিসটি মনে রাখেন।
তাহলে আমরা যেহেতু লাভ লোকসান আবন্টন হিসাবের আইটেমগুলো এখানে নিয়ে আসবো, সেজন্য আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ, এখানে লিখে নিব লাভ লোকসান আবন্টন হিসাব এই কথাটা আমরা এখানে হেডিংটা লিখে নিব। এই সেম হেডিংটা আমরা এখানে ডিসেম্বর 31 তারিখ দিয়ে দিব, দেওয়ার পরে লিখে নিব লাভ লোকসান আবন্টন হিসাব এটা আমরা এখানে লিখে নেব। এরপরে দেখেন আমাদের ডেবিট পাশে কি ছিল, মূলধনের সুদ, সেজন্য এটাকে নিয়ে যাব আমরা এখানে ক্রেডিট পাশে, মূলধনের সুদ। তো দেখেন মূলধনের সুদের পরিমাণ একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন, আমি এখানে একটু দ্রুত লিখতেছি। তো মূলধনের সুদ, তো মূলধনের সুদের পরিমাণ দেখেন আমাদের ছিল কি, ডেবিট পাশে কত ছিল, ডেবিট পাশে মূলধনের সুদ ছিল একজনের আমাদের 9,000 টাকা, আরেকজনের ছিল 8,000 টাকা, আরেকজনের ছিল 6,000 টাকা। এটা আমরা এখানে লিখে নিব। এরপর আমাদের বেতন ছিল, কি ছিল, লাভ লোকসান আবন্টন হিসেবে বেতন। তো বেতন কে পায়, বেতন পায় আমাদের সি, 24,000 টাকা ছিল। এই 24,000 টাকা আমরা সি এর ঘরে লিখে নিব, যেহেতু সি এ বেতন পায়। এরপর আমাদের মুনাফার অংশ ছিল, তো আমরা মুনাফার অংশটুকু এখানে লিখে নিব, মুনাফার অংশ। তো মুনাফার অংশের ভিতরে আমাদের প্রথমে কে পায়, আমাদের সি পায়। তো আমরা সি এর টাকাটা এখানে লিখে নিব। দেখেন প্রথমে আমাদের মুনাফার অংশ এখানে পায় কে, মুনাফার অংশ। তো আমাদের মুনাফার অংশ এ ছিল কত হাজার টাকা, 47,165 টাকা, 47,165 টাকা। এরপরে বি এর টাকা ছিল আমাদের এখানে 26,591 টাকা। এরপরে আমাদের সি এর ছিল 22,244 টাকা, 22,244 টাকা। দেখেন আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপর আপনার লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যান, সেখানে দেখবেন আপনি নিট মুনাফা এখানে আসবে না, উত্তোলনের সুদটা চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদের পরিমাণ ছিল আমাদের কার, এ ছিল 1250 টাকা, তারপর আমাদের বি এর ছিল 1000 টাকা, আর সি এর ছিল 750 টাকা। এখন দেখেন আপনি যে এখানে প্রতিটি ঘরের ভিতরে আমরা এখন উদ্বৃত্ত মানে ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডিটা বের করব। তো কিভাবে, আপনাকে দেখতে হবে এখানে এর ঘরে যান আগে, এর কোন দিকের টাকা বেশি, এর টাকা কি আপনার ক্রেডিট দিকে বেশি নাকি ডেবিট দিকে বেশি, অবশ্যই নিঃসন্দেহে এখানে কোন দিকে বেশি, ক্রেডিট পাশে। সেজন্য আমরা এর ঘরের টাকাটা আগে বের করব, 9,000 টাকা যোগ করব 9,000 টাকা, আবার আছে 47,165 টাকা। তো যোগ করলে এখানে আসবে আপনার 65,165। আমরা এখানে বের করে নিব 65,165। এটাকে আপনি জাস্ট ক্লোজ করে ফেলবেন। এই ক্লোজ করা টাকাটাকে আপনি এর ঘরে ডেবিট পাশে নিয়ে আসবেন, 65,165, এটাকে ক্লোজ করে নেবেন। এরপরে তার থেকে যত প্রকার আয় আসছিল এই অর্থাৎ ক্রেডিট পাশে যে টাকাগুলো আছে সেগুলো বিয়োগ করবেন, 25,000 টাকা বিয়োগ করবেন 1250 টাকা, তাহলে আপনার এখানে আসবে 38,000, কত হাজার টাকা, 38,915 টাকা। এই যে 38,915 টাকা আসছে, এটা হচ্ছে আমাদের এর ঘরের ব্যালেন্স C/D, আর এটি আসবে আমাদের ডিসেম্বর 31 তারিখে 2024 সালে। দেখেন ব্যালেন্স সিডি কীভাবে বের করছে। এরপরে সেমভাবে আপনি যাবেন কোন দিকে, বিয়ের ঘরে যাবেন। তো বিয়ের ঘরে যাওয়ার পরে দেখেন তো বিয়ের ক্রেডিট পাশের টাকা বেশি নাকি ডেবিট পাশের টাকা বেশি, আমাদের এখানে বিয়ের ঘরের টাকা অবশ্যই এখানে আমাদের ক্রেডিট পাশের টাকা বেশি হবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রথমে আছে কত, 8,000 টাকা, তারপরে যোগ করবেন আপনি 26,591 টাকা, তাহলে আপনাদের এখানে আসবে 34,591 টাকা। এটাকে আপনি জাস্ট এখানে ক্লোজ করে দিবেন। এই টাকাটাকে আপনি নিয়ে আসবেন আপনি ডেবিট পাশে, 34,591 টাকা। এই টাকাটা থেকে উপরের টাকাগুলো বিয়োগ করবেন। তো বিয়োগ করবেন প্রথমে 2,000 টাকা আছে এখানে, এরপরে বিয়োগ করবেন আপনি 20,000 টাকা, তারপরে বিয়োগ করবেন আপনি এখানে 1,000 টাকা।
তাহলে আপনাদের এখানে আসবে 11,591 টাকা। এরপরে দেখেন আপনারা কি করবেন, সি এর ঘরে যাবেন। তো সি এর ঘরে যাওয়ার পরে দেখেন সি এর অবশ্যই ক্রেডিট পাশে টাকা বেশি হবে। প্রথমে আছে 5,000 টাকা, তারপরে যোগ 6,000 টাকা, যোগ করবেন আপনি 24,000 টাকা, তারপরে যোগ করবেন আপনি এখানে 22,244 টাকা। তাহলে আপনাদের এখানে 57,244 টাকা। এই টাকাটা এখানে বসিয়ে আপনি কি করুন, ক্লোজ করবেন। সেমভাবে সি এর ঘরে ডেবিট পাশে নিয়ে আসবেন 57,244 টাকা। দেখেন এরপর আপনি উপরে টাকাগুলো বিয়োগ করে ফেলবেন। তো বিয়োগ করলে এখানে আসবে 15,000 টাকা বিয়োগ 750 টাকা। তাহলে আপনাদের এখানে আসবে 41,494 টাকা। দেখেন 94 টাকা। তো দেখেন এখানে আমরা ব্যালেন্স সিডিটা পেয়ে গেছি আমাদের এ বি সি তিনজনের। যে ব্যালেন্স সিডিটা বের হয়েছে এটা পরবর্তী বছর হয়ে যাবে ব্যালেন্স বিডি। তো আমাদের যেদিকে ব্যালেন্স সিডি বের হয় তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি। তো আমরা এখানে লিখে নিব 2025 সালের জানুয়ারির 1 তারিখ, এটাকে লিখে নিব ব্যালেন্স বি/ডি। তো আমাদের এখানে আসবে 38,915 টাকা। এরপর আসবে আমাদের 11,591 টাকা। এরপর হচ্ছে আমাদের 41,494 টাকা। তো এ ছিল সাধারণত আমাদের কি অঙ্কের সমাধান। তো আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্ন বুঝতে পারছেন। অনেক বড় একটি সৃজনশীল প্রশ্ন। আমি প্রশ্ন যদি ভিডিওটি বড় হয় তারপর আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি ভালোভাবে। তো সকলেই যদি বুঝেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ইনশাআল্লাহ আমরা নিয়মিত আপনাদের জন্য সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে আসবো। এবং যারা আপনারা ভর্তি পরীক্ষা দিবেন, ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন। আমরা সেখানে ভর্তি রিলেটেড যে সকল বিষয়গুলো জানা দরকার সেইগুলো নিয়ে আপডেট দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।